হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা, আজকে তো ছুটির দিন। আমার হাজব্যান্ডের আজকে অফিস আছে, কিন্তু আজকে আমার বাসায় গেস্ট আসবে। সেজন্য আমার হাজব্যান্ড ঠিক করলো যে আজকেও অফিসে যাবে না। তবে আমি বলেছি যে না, তুমি কিছুক্ষণের জন্য হলেও যাও, যদি আমার দরকার হয় সেই সময়টা আমি ফোন দিলাম, তুমি চলে আসলা। বললো ঠিক আছে। তো আজকের ব্রেকফাস্টটা আমার হাজব্যান্ড তৈরি করবে। বাচ্চাদের এখন ওদের জন্য নাস্তা বানিয়ে ওদেরকে খাইয়ে দেব, তারপর আমরা দুজন একসাথে নাস্তা করব। আমার হাজব্যান্ডের কথা হচ্ছে আমরা নাকি মোটা হয়ে যাচ্ছি, মানে আমি যখন একটু এক্সারসাইজ করি বা একটু কম খাই তখন ওর মাথা নষ্ট হয়ে যায় যে ওরও স্লিম হতে হবে। সেজন্য ও বলে যে না, আমি সবসময় এখন থেকে রুটি খাবো না, আমি অন্যরকম নাস্তা করবো। আমি বললাম ঠিক আছে। বলে আজকে আমি তোমাকে নাস্তা বানিয়ে খাবো। ঠিক আছে, বানাও। তা আজকেও আমার জন্য নাস্তা বানাচ্ছে। আমি এখন সিটিং রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, মানে একটু টিভি দেখবো। নাস্তা রেডি করে আমাকে ডাক দিল। এই হচ্ছে আমাদের দুজনে আজকের ব্রেকফাস্ট। অনেক খাবার হয়ে যায়, এতগুলো খাবার আমার সকালবেলা লাগে না। আমার 4 দিন যখন জব টাইম থাকে সেই সময়টা আমি জাস্ট একটু সল্টেজ 2-3টা বিস্কিট খাই আর একটু পানি খাই, শেষ হয়ে যায় আমার সকালের নাস্তা। কিন্তু আজকে মনে হচ্ছে অনেক খাবার। যখন আমার হাজব্যান্ড নাস্তা রেডি করে তখন অনেকগুলো খাবার থাকে, আমার মানে টায়ার্ড লাগে এতগুলো খাবার খেতে। তো আর আমি এখন খাচ্ছি, যতটুকু পারি অতটুকু খাবো। তারপর ও আবার দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছে, বলে যে না, এখন থেকে একটু অল্প দুধ চা খাবো। বললাম ঠিক আছে। ও আমাকে খুব কপি করে, শুধু ও না, অনেকেই কপি করে। কিন্তু জামাইও যে বউকে কপি করতে পারে আমার জামাইকে দেখলে বোঝা যায়। তো বললাম ঠিক আছে, তুমি তাহলে দুধ চাও খেও না। তো আমরা দুজন এখন রটি খাচ্ছি, কারণ দুধ চায় আমার একটু প্রবলেম হচ্ছিল, তো সেজন্য আমার হাজব্যান্ড বললো যে তাহলে ও খাবে না। ঠিক আছে, ভালো হলো। দুধ চা তো শরীরের জন্য ভালো না। এখন দুজনে একটু নিউজ দেখবো, দুজন বাংলাদেশের নিউজ দেখি। আর বলে আহা, এটা কেন হলো, এটা কেন হলো, দুজনে খুব গল্প করি। মানে এই বাংলাদেশের নিউজ দেখতে দেখতে দুজন ভালো রাজনীতিবিদ হয়ে গেছি। এখন অনেক কিছু বুঝি, দুজনে অনেক ব্যাপারে গল্প করতে পারি। তো আমরা এখন নিউজ দেখার পর দুজনে রেডি হব। আজকে একটু সকাল সকাল গ্রিন স্ট্রিট যেতে হবে, কারণ যে আমার একটু কেনাকাটা আছে। আজকে আমার বাসায় গেস্ট আসবে, আর আমার মায়ের বান্ধবী আসবে। মায়ের বান্ধবীর খুব পছন্দের মেয়েটা আসবে, যার বাসায় কিনা আমি কিছুদিন আগে গিয়ে ওর বাচ্চাটাকে দেখে আসছিলাম। আমার মায়ের মৃত্যুবার্ষিকী অক্টোবরের 2 তারিখে চলে গেল। আমি খুবই আপসেট ছিলাম, শুধু আমি না, আমার ভাই বোনেরা সবাই খুব আপসেট ছিল। এবছর 7 বছর হয়ে গেল। এখন যদি আমার মা বেঁচে থাকতো, তার বয়স এখন 56 হতো। খুব ইয়াং বয়সে সে চলে গেছে। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আল্লাহ হয়তো এর মধ্যে কোনো ভালো কিছু রেখেছে। আর আমার মায়ের যেন বেহেস্ত নসিব হয়, সেজন্য আমরা তো সব সময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন। গ্রিন স্ট্রিট দেখেন একদম বন্ধ বন্ধ না, একটু পরে ভালোভাবে খুলবে ওরা। তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমি কেনাকাটা করে তারপর তুমি এখান থেকে স্টেশন দিয়ে জবে চলে যাও, দরকার হলে তুমি এসো। বললো ঠিক আছে। তো আমি এখন গ্রিন স্ট্রিট থেকে আমার যা যা প্রয়োজনীয় দরকার সেগুলো কিনে নেব। আমি কারটা আগে পার্ক করে আসলাম। এখানে আসলে আমার যে কেমন লাগে, মনে হয় আমার সেই নিজের তেজকুনি পাড়ায় ফেরত আসছি। বাংলাদেশে আমরা তেজকুনি পাড়ায় বড় হয়েছি, তো মানে এই জায়গাটা গ্রিন স্ট্রিট আমার কাছে তেজকুনি পাড়া লাগে। মনে হয় এত জনবহুল, এত জমজমাট, আপন আপন মনে হয়। তো অনেকগুলো সব ঘুরলাম, যা যা কেনার দরকার কিনলাম। এই সবটা এসে এই বক্সটা খুব পছন্দ হয়েছে, যে কেমন একটু রাজকীয় রাজকীয় ভাবনা। আমার এই টাইপের জিনিসপত্র খুব ভালো লাগে। আবার এখানটায় এসে একটু মাটির বাটিগুলো ভালো লাগলো, যদিও আমার এক সেট আছে, তারপরও অন্যরকম সৌন্দর্য, তাই না? আমার অনেক পছন্দ হয়েছে। একটা সময় মাটির সেট কারো কাছেই তেমন ছিল না, অনেক আগের কথা বলছি। এখন খুব জনপ্রিয় একজন ইউটিউবার আছে, খুব বেশি জনপ্রিয়, অন্য দেশে থাকে। আমার মাটির সেট দেখে উনি খুব
করে আমাকে কমেন্ট দিয়েছিল যে আপনি কোথা থেকে কিনেছেন এত সুন্দর। মানে আমারটা অনেক আগের, সেই সময়টা ফেসবুকও যে খুব জনপ্রিয় ছিল মানুষের মাঝে তাও না, সেই সময়কার। আমি তখন থেকেই একটু সুন্দর সুন্দর জিনিস কেনাটা পছন্দ করতাম। তো আমি এক সেট করে পার্টি করতাম, ফ্রেন্ডরা আসতো, ফেসবুকে ছবি দিতাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো যে এত সুন্দর না সেটগুলো। তো এখন দেখি এগুলো খুব মানে ঘরে ঘরে এবং অনলাইনে সেল হচ্ছে, এমন আর কি। এই কাপ সেটটা এত ভালো লেগেছে, সুন্দর না? কাউকে গিফট করার জন্য কিন্তু খুবই পারফেক্ট। দেখেন ট্রের মধ্যে 6টা কাপ, একটা টিপট আমার অনেক পছন্দ হয়েছে, যদিও আমার খুব ভালো মানেরই কাপ সেটগুলো আছে, তারপরও মনে হয় যে না, কারো বাসায় গেলে যদি গিফট দিতে হয় এই টাইপের একটা জিনিস দিলে কিন্তু সে ব্যবহার করতে পারলো। এই কলা দেখে আমার হাজব্যান্ডের কথা মনে হলো, ও এই টাইপের বাংলাদেশের কলা খুব পছন্দ করে। কাঁচা আম দেখলাম, এই সপ্তাহে এসছি আমি একটু কাঁচামরিচ নেওয়ার জন্য, আরও অনেক কিছু নিয়েছি, আসলে সব কিছু ভিডিও করিনি। অনেক বাজার করতে হয়েছে, যেহেতু আন্টি আসবে, স্বর্ণা আসবে, সেজন্য স্বর্ণার হাজব্যান্ডকেও বলেছিলাম ভাইয়া একটু ব্যস্ত, ভাইয়া এই জন্য আসতে পারবে না। তো আমি বাসায় চলে আসছি, এখন সব কিছু গুছিয়ে নেব। আমার হাতে ভালোই টাইম আছে, আমি বাসায় এসছি 12টার দিকে। তো আমি এখন আস্তে আস্তে কাজ করব, কারণ ওরা আসতে আসতে 4টা-5টা বাজবে। তো এর মধ্যে আমি সব কিছু করে নিতে পারবো। আমি মাছ কিনে নিয়ে আসছিলাম, সেগুলো একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এগুলো সবগুলো আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে। আমার কাছে খুব ইজি লাগে আর খুব টেস্ট হয়, সেই জন্য আমি প্রায় দেখবেন গেস্ট আসলে এই সেম আইটেমগুলোই করি। আর আমাদের বাঙালিরা দেখবেন এই টাইপের মানে খাবারগুলো বেশি পছন্দ করে, পোলাও, রোস্ট, মাংস। দেখা যায় চাইনিজ করলেন, একজন পছন্দ করলো, বাচ্চারা বললো পোলাও নাই কেন, রোস্ট নাই কেন, সেই জন্য আমি এই কমন খাবারটাই সবসময় রান্না করি। তো আমি ম্যারিনেট করে রেখে দেবো, একটা চিকেন ম্যারিনেট করে রেখে দেবো, তারপর এগুলো আমি 3-4 ঘন্টা পর বেক করে নেব। যদিও আমার রেসিপিতে দেওয়া আছে আমি আগের দিন রাতে এগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। হ্যাঁ, আপনি যত আগে ম্যারিনেট করবেন জিনিসটা অতই সুস্বাদু হয়। তো আমি 3-4 ঘন্টা ম্যারিনেট করেও ওভেনে দিয়ে দিই, খারাপ হয় না, ভালোই হয়, যেহেতু এই মাছটা সি মাছটা অনেক সফট টাইপের মাছ, সেজন্য মশলাটা খুব তাড়াতাড়ি ভেতরে যায়। আর আমি মাছের কাঁটাগুলোর মধ্যে কিন্তু মশলা দেখেন ঠিক এভাবে সেট করে দিয়ে দিচ্ছি আঙুল দিয়ে দিয়ে, যার ফলে আপনি যখন খাবেন আপনার ভালো লাগবে, মশলাটা যে ভিতরে যাচ্ছে। তো আমি এখন ডিমটা কোরমা করে নেব। চিংড়ি মাছ, ফ্রেশ চিংড়ি কিনে নিয়ে আসি, সেগুলো একটু ভুনা করব। মুরগির রোস্টটা করে নেব। আমি খুব সিম্পল ওয়েতে রান্না করি, তো আমার রান্না করতে অত মানে সমস্যা মনে হয় না। একটু গান ছাড়ি মোবাইলে, একটু রান্না করছি, দেখা যায় একটু টিভি দেখছি। আবার এর ফাঁকে ফাঁকে আমাদের বাসায় অনেক কাজ থাকে না, যেমন ছুটির দিন বাচ্চাদের কাপড় চোপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আমার হাজব্যান্ডের কাপড় চোপড়, আমার জবের ইউনিফর্মগুলো একটু দিয়ে দিলাম। তারপর আবার এরই মধ্যে আমি কি করে নিই, একটু ক্লিনিং কাজটা করে নিই, বেডরুমের চাদরটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু গেস্ট আসবে, ঘরটাতে একটু ক্লিন রাখতে হবে। তো ফাঁকে ফাঁকে এগুলো করছি, মাঝে মাঝে ফোনে অনেকের সাথে কথা বলছি। এভাবেই আসলে মেনটেন করতে হয়। অনেকে বলে না আমি এত ব্যস্ত, আমি এটা পারবো না, আমি ওকে ফোন দিতে পারবো না। আমার কাছে মনে হয় না এইটা কোনো অজুহাত না। তোমার মন যদি চায় তুমি অবশ্যই কাউকে ফোন দিতে পারবে, তার সাথে গল্প করতে পারবে। তো আমি রোস্ট করে নিলাম। রোস্টটা একটু বেশি করি কারণ আদ্রিতা খুব লাইক করে, ও যেন 2 দিন ধরে রোস্টটা খেতে পারে। আর আমার আন্টি যে আসবে আজকে, আমাকে ফোনে কয়েকবার বলেছে আমি কি খেতে চাই, কি বানিয়ে আনবে। আমি বললাম আন্টি কিছুই আনতে হবে না, আপনি আসছেন। আর এমন একটা মাসে উনি আমার বাসায় আসবে, যেই মাসটা বা যেই সপ্তাহটা যে গেল আমার মায়ের মৃত্যুবার্ষিকী, সেজন্য আমার ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে না, আমার মাই বোধহয় আসছে আমার বাসায়। কারণ আমার মা সাথে আন্টির এত ভালো সম্পর্ক ছিল, প্রত্যেক দিন তারা গল্প করতো। প্রত্যেক দিনই আমরা ফোনে শুনতাম যে স্বর্ণার মা এসছে, স্বর্ণা এসছে, আম্মু গল্প করছে। তো খুব আপন লাগছে। আর স্বর্ণার জন্য আমার মায়ের কেমন যেন একটা দুর্বলতা ছিল অন্যরকম। মেয়েটা অনেক ভালো, আমার মাকেও খুব ভালো বুঝতো, সেজন্য মা ওকে খুব ভালোবাসতো।
তো রান্নার মাঝখানে মনে হলো যে না একটু ভিটামিন খেয়ে নেই। আসলে কাজ যখন আপনি করবেন অনেক সময় আপনি টায়ার্ড হয়ে গেলাম, ভালো লাগছে না, আপনার খেতেও হবে। আবার সেগুলো একটু বার্নও করতে হবে। আপনি হাঁটলেন, 10,000 15,000 স্টেপ দিলেন বা একটু এক্সারসাইজ ক্লাসে গেলেন, কিন্তু খেতে হবে। না খেলে কিন্তু এনার্জি পাওয়া যায় না। আমি প্রচুর খাই। আমার মাঝে মধ্যে মনে হয় আমি কেন এত খাই, একটু কম খাওয়া দরকার। আবার দেখা যায় না কাজের মাঝে আমি একটু মিষ্টি খাবার এই সেই খেয়ে ফেলি। তো এই ভিটামিন সিটা উইথ জিঙ্ক এটা আপনারা বুস্টের থেকে কিনে নিতে পারেন। এটা সুপার ড্রাগও পাবেন, খুবই ভালো যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। এটা যদি সপ্তাহে 2 দিন কি 3 দিন খান, সপ্তাহে 2 দিন ভিটামিন ডি খেলেন, সপ্তাহে 1 দিন একটু আয়রন খেলেন, দেখবেন আপনার শরীরটা একটু সমতার মধ্যে থাকে। সব সময় তো আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয় যে অ্যাপয়েন্টমেন্ট দাও যাও, একটু কষ্ট হয়ে যায় না? এগুলো যদি 1টা 2টো করে খান আপনার সমতা হয়। আর বাংলাদেশে এগুলো নিয়ে গেলে দামই দেয় না বাঙালিরা, যেগুলো কিনে আসছে। আসলে এগুলো যে কত ইম্পর্টেন্ট জিনিস, বাংলাদেশের মানুষজন আমি দেখেছি বেশিরভাগ মানুষ হসপিটালে গিয়ে ডাক্তারকে টাকা দিবে, কিন্তু একটু নিয়ম করে হাঁটা, নিয়ম করে খাওয়া বা এই ফ্রুটসটা আমি খাই, যেমন অরেঞ্জটা যদি 2-3টা আমি খাই আমার কিন্তু ভিটামিন সিটা কভার হয়ে যাচ্ছে। আয়রনের জন্য আমি কলা খাই প্রত্যেক দিন একটা, এগুলো অনেকেই মেনটেন করতে চায় না। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, আমি টেবিলে দিয়ে দিয়েছি। আন্টিরা কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবে। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছি তুমি একটু সকাল সকাল চলে এসো যেহেতু গেস্ট আসবে। তো আমি এখন সিটিং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আমি খাবার টেবিলে একদম গরম করে রেখে দিলাম, কারণ ওরা বললো যে ওদের বাসায় আসতে 10 মিনিটের মতো লাগবে, তাই একটু রেডি করে নিয়েছি। তো এই তো আমার সব কিছু গোছানো হয়ে গেল। বারান্দার অবস্থা অনেক খারাপ, অনেক দিন ধরে বারান্দার যত্ন নেওয়া হয় না। ঠান্ডা তো অনেক, আমার মনে হয় যে আমি নিজেই যেন কেমন ঠান্ডায় জমে যাচ্ছি। এখন আমি গাছের যত্ন নিতে পারবো না। তবে আজকের ওয়েদারটা ভালো, আজকে একটু সানি সানি ডে, ভালো লাগছিল। এই রকম ওয়েদার ভালো লাগে, মানে খুব বেশি রোদও না, খুব বেশি বৃষ্টি বৃষ্টি ভাবও না, একদম মিডিয়াম একটা ওয়েদার। এটা সবাই পছন্দ করে, শুধু আমি না। তো মাছগুলোকে একটু আবার একটু শসা কেটে একটু সাজিয়ে দিলাম। আজকে অনেক ইচ্ছে ছিল টেবিলটা সুন্দর করে সাজাবো, কিন্তু পরে আর এনার্জি ফুলফিল পেলাম না, সেই জন্য যেমনটা আছে ঠিক তেমনভাবেই দিয়ে দিলাম। এই তো আমাদের আন্টি চলে আসছে, স্বর্ণা চলে আসে। আন্টিকে দেখতে কত ইয়াং লাগে না? উনি খুব মেনটেন করে, মেনটেন কি উনি খুব কম খায়, একটা ছোট বাচ্চার মতো খায়, অল্প খায়। আমি দেখলাম এই পৃথিবীতে যারা অল্প খায় তারাই সবচেয়ে সুখী ব্যক্তি, তাদের দেখতেও সুন্দর লাগে এবং ইয়াং থাকে। আর আমরা যারা বেশি খেয়ে ফেলি তার জন্য একটু কেমন হয়ে যায় না, একদম মোটা হয়ে কেমন যেন হয়ে যায়। এই হচ্ছে আমাদের ছোট্ট বাবা চলে আসছে আমার কোলে। আমাকে দেখলেই সে হাসে, এখনও হাসে। ওই যে ওদের বাসায় গেলাম, এরপর থেকে তার হাসি আর হাসি। আন্টি কত কিছু বানিয়ে নিয়ে আসছে আমার জন্য, ছিটা রুটি, রোস্ট, একটা পুডিং বানিয়ে নিয়ে আসছে বাচ্চাদের জন্য, নাট কর্নফ্লেক্স নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আমি বলেছিলাম দরকার নেই আন্টি, তারপরে উনি যেহেতু ভালোবেসে এত কিছু এনেছে, আমরা অনেক খুশি হয়েছি। এই তো আন্টি আর আন্টির নাতি, আসলে স্বর্ণা অনেক বেশি লাকি যে ওর মা আছে, ওর মা ওকে এত ভালোবাসে। একটা মেয়ের জীবনে মা থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। তা আজকে আন্টির কাছে আমি শুনতে চাই আমার মা ওনার সাথে কী কী গল্প করতেন। সব কথা তো আর শোনা যাবে না, কিছু কিছু কথা আমি আন্টির কাছ থেকে শুনবো, স্বর্ণার কাছ থেকে শুনবো। আর আমি খাওয়ার পর একটু পেঁপে আর ডালিম ছিলে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আন্টি মিষ্টি জাতীয় খাবার অত পছন্দ করে না। আমি মনে করলাম যে না, তাহলে ওই পায়েস এগুলো না বানিয়ে একটু ফ্রুটস দিয়ে দেই। তো ফ্রুটস খাওয়ার পর এখন বিকেল হয়ে গেছে, মানে বিকেল কি সন্ধ্যা 6টার মতো। তো কালকে তো সব বন্ধ, তাই মনে হলো যে আমরা একটু চা খাই। আমার হাজব্যান্ড যেহেতু বললো দুধ চা খাবে না, আমি ওকে জিজ্ঞেস করলাম আমরা কিন্তু খাচ্ছি, তুমি কি খেতে চাও? বলে তুমি কি খাচ্ছ? আমি বলি হ্যাঁ একটু, তাহলে আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো একসাথে খাই। তো আমরা এখন 4জন মিলে একটু চা খাবো, আর যা যা বাসায় ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। আন্টি তো আমার এই কাপ সেট দেখে এত পছন্দ করেছে, বলে এত সুন্দর এগুলো। আমি বললাম আন্টি অনেক ভালো লাগলো আপনি যে
কাপসেট পছন্দ করেছেন, আমাদের বাসা। আন্টির নাকি আমার সব কিছুই ভালো লাগছে। তো যাক আলহামদুলিল্লাহ, আমি ধন্য। আমি বললাম, আন্টি আমার মা যদি এখন বেঁচে থাকতো, আমি ভিডিও কল দিলে বলেন তো আমার মা কেমন করতো? আন্টি বলল অনেক খুশি হতো, অনেক বেশি খুশি হতো। তো যাক, আল্লাহ আমার মাকে ভালো রাখুক। মা যেন দূর থেকে দেখে যে আন্টি এসছে, আমরা মাকে নিয়ে গল্প করছি। মায়ের খুব পছন্দের সেই মেয়েটা স্বর্ণা এসছে আমাদের বাসায়। স্বর্ণা আসলে অনেক ভালো একটা মেয়ে, খুব চুপচাপ এবং খুব শান্তশিষ্ট। আমার ভালো লাগে স্বর্ণাকে। আর ওর সাজগাজ এগুলোর মধ্যে নেই। ওর হাজব্যান্ড খুব চায় ও একটু সেজে গেজে স্মার্টলি থাকুক, ওর নাকি এগুলো ভালো লাগে না। আমি বললাম তোমার হাজব্যান্ড যেহেতু চায় তোমার তো করা দরকার। বলে না আপু আমার এগুলো পছন্দ না। আমরা অনেক গল্প করলাম, অনেক। স্বর্ণার ছেলে শুধু আমাকে দেখে আর হাসে, দেখে আর হাসে। বাচ্চারা আমাকে খুব পছন্দ করে। আন্টি বলে কি যে আমাদের বাসায় কত গেস্ট যায়, ও কিন্তু ওদের কোলেও যায় না, হাসেও না। ওদের দেখলে চিৎকার দিয়ে কাঁদে, কিন্তু তোমাকে দেখলে অনেক হাসে। আমার অনেক ভালো লাগলো শুনে যে না, ও আমাকে পছন্দ করেছে। তো আন্টি নাতিকে খাওয়াতে গিয়েছিল। আন্টিরা চলে যাচ্ছে 12 তারিখে বাংলাদেশে। স্বর্ণাও ওর মার সাথে 3 মাসের জন্য দেশে যাচ্ছে। স্বর্ণা খুবই লাকি, ওর মাকেও পেলো 6 মাসের মতো, আবার ও যাচ্ছে। আমার হাজব্যান্ড হলে এটা কোনো দিনও সে মানতে পারতো না, যে কি নিজের মাকে পেয়েছো আবার তোমার দেশে যাওয়ার এত শখ, অনেক কথা শোনাতো। আমি বললাম যে না, তুমি অনেক লাকি একটা মেয়ে, তুমি আবার বাচ্চাটাকে নিয়ে মায়ের কাছে যাচ্ছ, মা আবার পেলে একটু বড় করে দেবে। স্বর্ণা অনেক ভালো। স্বর্ণার কি মানে চালাকি বা কারোর সাথে হিংসা এগুলো ওর ভিতরে নাই, একটু সহজ সরল। আমাদের সবার মানে খুব পছন্দেরও, আমাদের অনেক ভালো লাগে। যা বলবে সহজ সরলভাবে আপনার সামনে বলে দেবে, অনেক ভালো। আন্টিও অনেক ভালো, আন্টিও আমাদের সবাইকে খুব ভালোবাসে, আমার ভাই বোন সবাইকেই। এবং সবার ব্যাপারে জানতে চাইলো, সবার সাথে ফোনে কথা বলা, সব কিছু উনি মেনটেন করে। আমাদের বাসা ওনাদের বাসা একদম পাশাপাশি। আমরা যখন বাংলাদেশে যাই, আন্টি আমাদের জন্য পিঠা টিঠা বানিয়ে আমার বাসায় নিয়ে আসে। কি খেতে চাই সেটা আবার জিজ্ঞেস করে। ভালো, এই আন্তরিকতাটুকুই তো মানুষ পছন্দ করে, তাই না? এই তো বেবিকে আমি কোলে নিয়েছি, বেবিকে কোলে নিয়ে এখন আমরা সবাই চা খাচ্ছি। অনেক ভালো লাগছে। আন্টির জন্য এখন পান নিয়ে আসছি। আমি টেবিলটা একটু গুছিয়ে নিলাম। গোছানোর পর আমি বললাম, আন্টি এই যে আপনার জন্য পান নিয়ে এসে। তা আন্টি বলে আমি তো কখনো পান খাই না। তো স্বর্ণা আর আমি এখন একটু পান খাবো। মানে গেস্ট আসার আগে আগে আমি গ্রিন স্ট্রিট গেলে একটু পান নিয়ে আসি, দেখা যায় একটু পোলাও টোলাও খেলে একটু খেলে কিন্তু ভালো লাগে। তো এখন আমি আর স্বর্ণা একটু পান খাবো মিষ্টি জর্দা চুন দিয়ে। তারপর স্বর্ণার সাথে আন্টির সাথে মাকে নিয়ে গল্প করব। অনেক দিন ব্লগ দিইনি, মন চাচ্ছিল দিতে, কিন্তু মনটা খুব আপসেট হয়ে গিয়েছিল যে সত্যি কি মা চলে গেছে। এখনও দেখবেন ফ্যামিলির কোনো কিছু নিয়ে যদি আপনি টেনশন করেন বা আপনার লাইফ নিয়ে যদি টেনশন করেন যে আমার লাইফের এতটা বছর চলে গেল, কখন গেল, কিভাবে গেল, আপনি একা একা যখন চিন্তা করবেন এই প্রশ্নগুলো আপনার মাথায় আসবে। তো আমি যখন চিন্তা করলাম মা কি সত্যিই চলে গেল, সত্যিই খারাপ লাগে। তো এখন আন্টির সাথে একটু কথা বলি। আন্টি আমার আম্মুর সাথে কি কি কথা বলতেন? আপনি তো এভরিডে যাইতেন। আপা এত একজন ভালো মানুষ ছিল, আপার মতো ভালো মানুষ খুঁজে আসলে বাংলাদেশে কমই পাওয়া যাবে। আন্টি খুব একটা খুব ফ্রি মাইন্ডের মানুষ ছিল, হাসি খুশি আনন্দ, দেখতে যেমন সুন্দর ছিল মনটা তার এমনই ভালো ছিল। সে এমন একজন ভালো মানুষ, তার কোনো তুলনা হয় না, সে একজন অতুলনীয় মানুষ। আপার সাথে আমার এত মিল ছিল যে বোনের মতো। আমি প্রতিদিন সন্ধ্যায় আমার একটা রুটিন ছিল যে সন্ধ্যার পর আমি কাজটা সেরে আমি আপার কাছে যাই বসতাম। কত গল্প করতো, জীবনের অনেক গল্প করতো, অনেক হাসতো, আমাকে গান গাইতে বলতো, আপাও গান গাইতো। খুব একজন ব্রেন ছিল, খুব ব্রেনি ছিল, অনেক অনেক গল্প করতো, অনেক কবিতা বলতো, ইংরেজি বাংলা, অনেক ট্যালেন্ট ছিল, অনেক ট্যালেন্ট ছিল। সে খুব ভালো মানুষ। আপার কথা মনে হলে খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে, কি আর বলবো। এত অল্প বয়স, আপনি তো লন্ডনে দেখলেন কত বয়স্ক বয়স্ক মানুষ, বয়স্ক আপা বেঁচে আছে এখন। কত সুন্দরী, কত সুন্দর ছিল, গায়ের রং, চেহারা, স্বাস্থ্য। এই অল্প বয়সে আপা এই তো মারা গেল। সব সময় শুধু সন্না সন্না। হ্যাঁ, সন্ন্যার কথা তো বলতেই পারতো না। গেলেই সন্না তুই আমার চেনটা লয়ে যা, তো আমার তোকে আমি চেনটা দিয়ে দিব। আমার আলমারির ভিতরে কোন শাড়ি আছে
আলমারিটা খুলো, স্বর্ণা আলমারিটা খোল খোল, কি কি শাড়ি পছন্দ হয় তুই নিয়ে যা, তো কোন কোন শাড়ি তোর ভালো লাগে নিয়ে যা। কয় না আন্টি আমার লাগলে নিব। কয় না নিয়ে যা। আরেকদিন বলতেছিল যে স্বর্ণা তো আমার আলমারিটা একটু গুছাইয়া দিস। একদিন বলো আন্টি কবে আসবো, আমি গুছাইয়া দিব। আর আমাকে আমি দুষ্টামি করে বলতাম আপার হাতে স্বর্ণের চুড়ি, আমি কই আপা এই স্বর্ণের চুড়িটা আমার দিয়ে দেন। খুললা সে হাতে দিয়ে দিচ্ছে আমাকে। খুবই এগুলি আমার সহজ মনে সরল ছিল পড়ে, আমার আমার মা। হাতের হ্যাঁ। থেকে খুলে সে চুড়ি আমাকে দিয়ে দিচ্ছে। আমি তো ভাবছি তার মনটা দেখি আপার, হ্যাঁ। দিয়ে দিত এটা খান ওইটা খান, কি যে মিল ছিল এটা বলার মতো না। তো ভাইও এখন আমাকে দেখলে বলে যে আপনি একজন আদর্শ মহিলা। অনেকের বাসায় যাইতেও দেয় না, আমাকে রাস্তাঘাটে বলে কেন যায় না কেন যায় না। আপনার আব্বা আব্বা আমাকে কিন্তু খুব বলে, বলে হ্যাঁ, যে কেন আমি তোমার যাই না। আন্টি অনেক কাজের, অনেক সবসময় বলে স্মার্ট আপনি সে। কেন বাসায় আসেন না, আপনি কেন বাসায় আসেন না। আমি তেমন যাই না, যে মনের মানুষটাই আমার নাই, এই জন্য আমার ভালো লাগে না যাইতে। আপার খাটের নিচে ফল ছিল, এই ফল খান ওই ফল খান, কি আর বলবো, বলার আমার আর ভাষা নাই। আপার কথা বলতে বলতে কোনোদিনই সেই গল্প আর মানে মার শেষ জন্য হবে না। সেটাই বলি যে দেখেন সবার মা আছে, আমরা ভাই বোনরা কত অসহায়, তাই না? আচ্ছা আন্টি এটা তো আল্লাহর ইচ্ছা, আপনি কান্দেন না, মন খারাপ করেন না। মায়ের বান্ধবী আমি, আমি একজন আপনার মায়ের মতোই মনে করেন। মায়ের মতো তো ভাগ্য ছিল বলে আপনার লন্ডন পর্যন্ত আমি আসতে পেরেছি আপনার বাসায়। আপনি যে কত আদর করছেন সেই আদর আমি জীবনেও ভুলবো না। এই আর কি। আমার অনেকই লাগে যে সবার মা আসে, আমার মা যদি একটু আসতো বাসায়, একবার যদি আসতো একবার। হুম, খুব ভালো লাগতো, খুব আনন্দ হইতো। আর কি সুন্দর ছিল, খুব ভালো। কি আপার কথা বললে শেষ করা যাবে না। আপা একজন রুচিশীল, একজন অ্যাক্টিভ মানুষ ছিল। অনেক অনেক ব্রেনই ছিল। অনেক ব্রেনি, অনেক আগের গল্প, অনেক আগের কবিতা, অনেক আগের গান সে আমার গাইতো, শোনাইতো, কবিতা বলতো, কবিতা লিখতো, লিখতো। সায়েন্সের স্টুডেন্ট ছিল, হ্যাঁ, বৃত্তি পাইছে আবার 2বার। খুব ট্যালেন্ট। খুব ট্যালেন্ট ছিল। এই কথাগুলি আমার এখনো মনে পড়ে। স্বর্ণা, তোমার সাথে আমার আম্মার সাথে কি কি কথা হইতো যেদিন মা মারা গেল? সেদিন কি তুমি ছিলা ওইখানে? আমি তো আর জানি না, আমি তো লন্ডনে ছিলাম। তুমি আপু সেদিন আমি ছিলাম না আসলে আমাদের বাসায়। আমি আপু আমার শ্বশুর বাড়িতে ছিলাম। তো আন্টি আপু যেদিন মারা যাবে, আন্টি আমাকে খুব ডাকতেছিল। আমাদের বাসা তখন নিচতলা ছিল আর আপনাদের ছিল আপু দোতলায়। তখন আন্টি খুব ডাকতেছিল শীত উঠার পরে। তো আমি তো আপু ছিলাম না, আম্মু ছিল না বাসায়। তো আমাদের আরেক আন্টি আবার আম্মু আসার পরে আম্মুকে এটা বলতেছিল যে আপা আপনারা কোথায় ছিলেন, আপা তো সন্ধ্যাকে অনেক ডাকতেছিল অনেক ডাকতেছিল। আন্টি জানি আপু আমাকে কেন যে এত ডাকতেছিল, আন্টি জানি কি বলতে চাইছিল আমাকে। আমার আপু সে ভাগ্যটা হয়নি এ কথাটা শোনার। আমি তো আপু জানতামও না যে আন্টির শরীরটা সবসময় খারাপ থাকতো। কিন্তু টেনশন যে করতো আমাদের নিয়ে, তাই না? আপু খুব টেনশন করতো আর আপনার কথা আন্টি খুব বলতো, সবার কথাই বলতো। কিন্তু আপু আপনি যেহেতু বড় মেয়ে ছিলেন, আপনার বিয়ের গল্প, আপনার বিয়ের পরের গল্প, আদ্রিতা হবার গল্প, এগুলো আপু খুব করতো। আম্মু আপু প্রতিদিনই আপনাদের বাসায় যে যাইতো। হ্যাঁ, প্রত্যেক দিনই হ্যাঁ, শুনতাম যে তো আমি আসছে। আবার আন্টি আবার আমাকে বলতো যে আমি যেন আম্মুর সাথে যাই। তো সন্ধ্যায় গেলে আন্টি প্রথমেই বলতো সোনা দেখতো আমার খাটের নিচে কি আছে। পরে আমি বের করতাম, বের করার পরে আন্টি জোর কইরা কইরা আপু খাওয়াইতো। আমরা বলতাম যে না খাবো না, আম্মু তো আপু খায় না। আমাকে বলতো এটা খা এটা খা এটা খা। তারপর আন্টি খালি আপু হাসতো, আমার হাত ধরে শুয়ে থাকতো, হাত ধরে বসে থাকতো আর শুধু আমার মুখের দিকে তাকায় শুধু হাসতো। তারপরে আপু একটা সময় আর কদিন পর যাওয়ার পরে আন্টির শরীরটা যখন একটু বেশি খারাপ, তখন রোজার মধ্যে আন্টি আর আম্মু ইয়াতে বাইতো সব মসজিদে নামাজ পড়তে যাইতো, তারাবির নামাজ। তারাবির নামাজ। এরপর আপু আন্টি আমাকে খালি বলতো কি যে আন্টি যখন নাকি সেজদা দিতে যাইতো তখনই নাকি শুধু আন্টির চোখের মধ্যে ভাসতো যে আমি হাসতেছি। আন্টি খালি বলতো যে তুই হাসতেছস, আমার খালি চোখের মধ্যে খালি ভাসে, কি হয়েছে কি হয়েছে। তারপরে আপু আরো কিছু অনেক কথা আছে যেগুলো আপু আসলে কি বলবো। আন্টি আমাকে দোয়া দিয়ে গেছে অনেক। অনেক কিছু বলতো, অনেক কিছু বলতো আপু আন্টি।
আন্টির অনেক সুন্দর সুন্দর শাড়ি আলমারিতে। তো আমাকে বলতো এই শাড়িটা পর, ওই শাড়িটা পর, এটা পরলে ভাল লাগবে। তো আপু আন্টি যেহেতু একা একা থাকতো, আমি আপুগুলো আনতাম না। আম্মু আর আমি শুধু এমনি হাসতাম যে না না আন্টি নিব না, কারণ আপনারা কেউ আপু থাকতেন না। হ্যাঁ, আমি আন্টির শাড়িটা আনবো। আন্টি বলতো না এটা নে, ওইটা নে, ওইটা নে, কোনটা লাগবে। তারপর খুব ইয়া করতো আন্টি। তো শাড়িটা আনতাম না, কিন্তু একবার একটা শাড়ি আমি ইউনিভার্সিটি যাব, আন্টি বলতেছে এই শাড়িটা যেন আমি, আন্টির শাড়িটা আমি যেন এটা পরি, এটা যেন আমি পরি। তারপর এই শাড়িটা আমি পরে আনছিলাম আন্টির কাছ থেকে। আন্টির কথা আসলে আপু কি বলবো, আন্টি মন থেকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। খুব চাইতো মানে মানুষ আসুক, গল্প করবে। গল্প করবে। তারপরে আপু এত শরীর খারাপ নিয়ে একবার আপু আমার একটা প্রয়োজনে আন্টি আমাদের বাসায় চলে আসছে। ওই সময় এত শরীর খারাপ, আন্টি মিক্সি পরে আমাদের বাসায় চলে আসছে। আয়সা শুয়ে রয়েছে কাঁথা গায়ে দেয়া অনেক ভালো ছিল আমার মা, অনেক আমি কিছুই করতে পারিনি আসলে, আমি একটা ব্যর্থ মেয়ে জানো। আপু কি কান্দা কান্দা আন্টি যে আপু কি যে করতো আপু, এটা মনে করেন কি বলবো, এটা আপু আসলে বলার মতো না। আন্টি যে কি করতো মন থেকে, আপু যে ভালোবাসেন আমার মানুষকে এরকম মন থেকে আপু আন্টি ভালোবাসতো মন থেকে। সবার মা আছে জানো। কথা যে আপু আর আন্টি যে এত কান্দা কান্দা যে সবাই মারা বিদেশে আসে, আমার মা আসতে পারলো না। কান্দেন না। মরার আগে আমাকে বারবার বলছিল তুমি আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু নিয়ে যাও। আমার হাজবেন্ড ওই সময় বেশ একটা সুবিধা ছিল না, আমার অনেক সাপোর্ট দেয় না এসে। এই কষ্টটা তো আপু আপনি সারা জীবনও বলতে পারবেন না। আমার ভাই বোনেরা শুধু বলে কি তুমি বড় হয়ে কি করলা, কি করলা, আমি কত স্যাক্রিফাইস করছি। আমি যদি স্যাক্রিফাইস না করতাম তোরা কি আজকে ভালো থাকতি, আমি যদি লাইফ স্যাক্রিফাইস না করতাম। আপু আপনি তো সবার কাছে সবকিছু শেয়ার করেন না। আপনি যদি আপু স্যাক্রিফাইস না করতেন, আপনি যদি আপু কোনো কিছু না করতেন, সবার লাইফ কি আপু এত ইজি হইতো? আপনি তো সবার কাছে বলেন না যে আমি এই করছি তোমার জন্য, আমি ওই করছি তোমার জন্য, জানি। আমি তো চাই ওরা ভালো থাকুক, কারণ বড় বোন যদি তোমার এক স্বামী নিয়ে থাকে, ধৈর্য ধরে তুমি সংসারটা করতে পারতো, ছোট ভাই বোন গুলা ধীরে ধীরে ভালো জায়গায় হয় যে না ওদের ডিভোর্স নাই ফ্যামিলিতে, ওরা ধৈর্য ধরে আছে, তাই না? কিন্তু অনেক ফ্যামিলি ভাই বোনা দেখবে কথা শোনায় যে তুমি কিছুই করলা না, তুমি কি করছো লাইফ আমাদের। কিন্তু কিছু কিছু হিডেন স্যাক্রিফাইস আছে যেগুলো ওরা বুঝে না, ওরা বুঝে না। তখন বিয়ে শাদী করলে বড় বোনদের কথা শোনায়, এ করে সে করে। আচ্ছা যাক, আল্লাহ সবাই ভালো রাখুক, দোয়া করি। আর তুমি, তোমার কথা সব সময় আমার মনে হয় যে তুমি আমাদের আপন ছোট বোন, সব সময়। আমার মার এত পছন্দের একটা মেয়ে ছিল সন্না। আল্লাহ, আমিও দোয়া করি আল্লাহ তোমারে ভালো রাখুক, আর আন্টির যেন একবার লন্ডন চলে আসে এই দোয়াই করি। অনেক গল্প হলো, গল্প হওয়ার পর আন্টি চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। তো ওর স্বর্ণার হাজব্যান্ডের আসার কথা ছিল, ভাইয়া একটু অসুস্থ হয়ে গেছে তাই আসতে পারলো না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ওদের দিয়ে আসো। তো ওরা ক্যানিং টাউনে থাকে, তো আমার হাজব্যান্ড দিয়ে আসতে যাবে। তো স্বর্ণার হাজব্যান্ডের জন্য আমি খাবার রেডি করেছি, সবগুলো বক্স ওদের ব্যাগে দিয়ে দিলাম। পুডিং নিয়ে আসলাম, আন্টি বানিয়ে নিয়ে আসছি পুডিংটা, আন্টিকে একটু খাইয়ে দিলাম, আন্টিকে আদর করলাম, কপালে চুমো দিয়ে দিলাম। স্বর্ণাকে আদর করলাম, স্বর্ণাকে একটু খাইয়ে দিলাম। স্বর্ণা শুধু লজ্জা পায়, না না আপু 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 আমি লজ্জা পাই, লজ্জা পাই। ও অনেক ভালো, অনেক কিউট। ওর মা অনেক কাজে কর্মে চালু, আর ও হচ্ছে অনেক কোয়াইট একটা মেয়ে। ওর মা আর ও আকাশ আর পাতাল এরকম আর কি। যাক, আন্টিকে বিদায় দিয়ে দিলাম। পিচ্চিটা ঘুমায় গেছে, এখন সন্ধ্যা 7টার মতো বাজে। তো ওরা বাংলাদেশে চলে যাবে 12 তারিখে, সেজন্য ওদের অনেক প্রিপারেশন। আদিয়ান বেবিটাকে খুব পছন্দ করেছে, ও একটু পরপর গিয়ে আদর করে। তা আন্টি আদিয়ানকে অনেক আদর করলো, আয়াসকে আদর করলো। আদ্রিতা ওদের জন্য অনেকক্ষণ বসেছিল, তা আদ্রিতার একটা কাজ ছিল, বের হয়ে গিয়েছে। তা আদ্রিতা বললো যে আম্মু আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু বাসায় আসবো, কিন্তু ওদেরও এখন চলে যেতে হবে, তাই আর দেখা হলো না। তো ওরা চলে যাওয়ার পর এটা আন্টি আবার আরও অনেক কিছু নিয়ে আসছিলো, এগুলো একটু গুছিয়ে নিলাম। আর আমি এখন
সব কিছু রেডি করে নেব, যেমন থালা বাসনগুলো সব ধুয়ে ঠুয়ে টেবিলটা ক্লিন করে, টেবিল আগেই ক্লিন করেছি, তাও একটু মুছে ক্লিন করে নেব। তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর যেটা যেটা ফ্রিজে রাখার রেখে দিলাম। এখন আমি নিজে একটু রেস্ট করব। আমি নিজে এখন রেস্ট করব। আদ্রিতা চলে আসছে, আদ্রিতাকে একটু পুডিং খেতে দিলাম। আদ্রিতা বলল পুডিংটা খুব ভালো হয়েছে। তো এখন সিটিং রুমটা একটু গুছিয়ে নেব, তারপর গিয়ে আমি আমার বেডরুমে অনেকক্ষণ রেস্ট নেব। যেমন আমার মোবাইলটা একটু টিপাবো, কাউকে কোনো মেসেজ দেওয়ার থাকে সেগুলো দেব, ইমেলগুলো চেক করব, ফেসবুক দেখব, আমার চ্যানেলের কী অবস্থা সেটা দেখব, কে কী কমেন্ট করলো। সব কমেন্টের উত্তর আসলে দিতে পারি না, খুবই দুঃখিত। একটা সময় ছিল আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতাম, জানেন। এখন এত ব্যস্ত হয়ে গিয়েছি, আমার এই দুটো জব নিয়ে খুব প্রবলেমের মধ্যে আছি। তো আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।